তাণ্ডব চলছিল সিনেমাটা, তার মধ্যে সিনেমাটা পাইরেসি হয়ে গেছে। তো এই যে পাইরেসি, এই যে আমাদের ডিস্ট্রিবিউশন, আমাদের সিনেমা হলগুলো যেই সব সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে প্রজেকশন হচ্ছে, সেইখানে প্রডিউসার কত টাকা পাবে, হচ্ছে মাল্টিপ্লেক্স কত টাকা পাবে, এই সব পলিসি নিয়ে আমাদের এখনো কাজ করতে হচ্ছে। আপনার কলেজ জীবন হচ্ছে তিতুমির কলেজে কেটেছে, রাইট? সেইখানে আপনি ক্লাসের ফাঁকে কি করতেন? ক্লাসেই যেতাম না, ক্লাসেই যেতাম না, কারণ আমি আসলে থিয়েটারে ইনভলভ হওয়ার পরে আমার কাছে একটা অন্য রকম পৃথিবী ডিসকভার হয়। আমি যখন আসলে প্রথমে অভিনয় করতে শুরু করি এবং একটা চরিত্রের মধ্যে নিজেকে খুঁজে পাই, তখন আমাদের প্রথম শুরুর দিকে আমাদের যেই ধরনের টাস্ক ছিল সেটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা টাস্ক ছিল যে অবজারভেশন। মানে আপনাকে খুব নিবিড়ভাবে অবজার্ভ করতে হবে প্রত্যেকটা মানুষ এবং আপনার চারপাশের মানুষজন, চরিত্র, পেশাজীবী সবাইকে। কারণ আপনি জানেন না পরবর্তী চরিত্রে আপনার জন্য মানে কোন চরিত্রে আপনি মানে অভিনয় করতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি ঘুরতে গেলেন, সেখানে একজন মাঝি, সেখানে বাসের কন্ডাক্টর, সেখানে একজন ব্যবসায়ী, সেখানে একজন স্বামী, সেখানে একজন খারাপ লোক, ভালো মানুষ, ফকির, নানান ধরনের মানুষ আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা গল্প আছে, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মুহূর্ত আছে। তো সেইগুলোকে যদি আপনি খুব নিবিড়ভাবে অবজার্ভ না করেন, একটা খুবই দুঃখের পরিস্থিতিতে একজন খুবই ব্যক্তিত্ববান মানুষ কিভাবে ভেঙে পড়ে সেটা আপনি কিভাবে মানে প্রত্যেকটা তো হ্যাঁ, এই জিনিসটা আমিও শুনেছি, তারিক আনাম স্যার বলেছিলেন অবজারভেশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর অ্যাক্টিং। এটা একটা অবজারভেশন ছাড়াও এরকম নানান টুলস আছে একজন পারফর্মারকে তৈরি হওয়ার জন্য। আমাদের এখানে তো একটা বড় ল্যাকিংস, আমাদের কোনো ইনস্টিটিউট নাই এখনো। আমরা বলে আসছি আমাদের ইনস্টিটিউটগুলো মানে রাইটিং, ডিরেকশন, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ফ্যাকাল্টি খোলা হয়েছে, কিন্তু সেই অর্থে একদম স্পেশালাইজড ইনস্টিটিউট নাই টু অ্যাক্টিং, রাইটিং, ডিরেকশন, যে একটা আর্টিস্ট তৈরি হবে আমাদের এই মিডিয়া এবং ইন্ডাস্ট্রিকে সার্ভ করবে। সেগুলো আমরা করতে করতে শিখেছি এবং স্টিল আমাদের এখানে যেই সমস্ত পলিসিগুলো নিয়ে আমাদেরকে, এই যে কিছুদিন আগে আমাদের 7 দিন মাত্র তাণ্ডব চলছিল সিনেমাটা, তার মধ্যে সিনেমাটা পাইরেসি হয়ে গেছে। তো এই যে পাইরেসি, এই যে আমাদের ডিস্ট্রিবিউশন, আমাদের সিনেমা হলগুলো যেই সব সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে প্রজেকশন হচ্ছে, সেইখানে প্রডিউসার কত টাকা পাবে, হচ্ছে মাল্টিপ্লেক্স কত টাকা পাবে, এই সব পলিসি নিয়ে আমাদের এখনও কাজ করতে হচ্ছে। মুক্তিযুদ্ধের মানে দেশ স্বাধীন হওয়ার প্রায় 50 বছরের বেশি সময় পরে। তো যারা শুরুতে ইনিশিয়ালি এইসব সেলিব্রিটি হিসাবে সমাজের বিভিন্ন জায়গায় নানাভাবে সমাদৃত হয়েছে, তারা কিন্তু তাদের ব্যক্তি স্বার্থের বাইরে ইন্ডাস্ট্রির জন্য তেমনভাবে আসলে কোনো কাজ করে নাই আমার কাছে মনে হয়। কারণ এই কাজগুলো আমাদের যেগুলো এখন ফেস করতে হচ্ছে, এগুলো অনেক পুরনো কাজ। রাষ্ট্রযন্ত্রের সাথে অনেক পলিসি এখন আমাদের মেক করতে হচ্ছে, কিন্তু গত 50 বছর ধরে এই দেশে চলচ্চিত্র হয়েছে, রেডিও, টেলিভিশন, নাচ, গান, নানান ধরনের সাংস্কৃতিক সংগঠন। আজকে আপনি দেখেন এই অনেক প্রশ্ন হয়তো আপনি করার আগেই আমি একসাথে উত্তর দিয়ে দিচ্ছি। বাংলাদেশের আজকের অর্থসামাজিক যে পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি, একটা সময় এইখানে বাংলাদেশের যে ঐতিহ্যগত ফেস্টিভ্যালগুলো ছিল সেগুলো কোনো কিছু আজকে নাই। একটা শিল্পী কোত্থেকে তৈরি হবে? এখানে যাত্রা নাই, সার্কাস নাই, গানের অনুষ্ঠান নাই, স্কুল কলেজগুলোতে যে প্রতিযোগিতা হতো সেই সব কোনো কিছু নাই। থিয়েটার থাকলেও থিয়েটার দেখার দর্শকগুলো অনেক কম কিন্তু, রেদার দ্যান মুভি অ্যান্ড অল। সো এই বিষয়গুলোকে রাষ্ট্র যখন অ্যাপ্রিসিয়েট করবে, নানাভাবে সাবসিডি করবে, তখন আসলে এইখানে একটা নিরাপত্তার ইস্যু আছে এইসব ফেস্টিভ্যালগুলোর সাথে। তো এইগুলো দিনকে দিন আসলে এই নিরাপত্তার ইস্যু দিয়ে এইসব ফেস্টিভ্যালগুলো কমে আসছে। আজকে বাংলাদেশের মানুষের আনন্দ করার কোনো জায়গা নাই রেস্টুরেন্টে যাওয়া ছাড়া। হ্যাঁ, সো আমাদের এইখানে প্রত্যেকটা গ্রামে একটা বটগাছ সহ একটা সুন্দর লাইব্রেরি থাকতে পারতো, একটা সুন্দর জায়গা থাকতে পারতো যেখানে ছেলেমেয়েরা খেলতে যাবে, পড়তে যাবে, ঘুরতে যাবে। কেউ একটা অচেনা নতুন গ্রামে গিয়ে পৌঁছালেও সেখানে সেই গ্রামে সেই লাইব্রেরির মধ্যে সে আসলে সুন্দর করে বই পড়তে পারলো, আড্ডা মারতে পারলো, গ্রামটাকে চিনলো, গ্রামের মানুষের সাথে কথা হলো। এগুলো আসলে সামগ্রিকভাবে সমাজের প্রত্যেকটা সেক্টর থেকে সবাইকে প্ল্যান করতে হবে। একটা দেশকে আগায় নিতে হলে প্রত্যেকটা সেক্টরের মানুষের কন্ট্রিবিউশন লাগবে।